প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 20 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ওয়ান স্কোয়ার স্টোরিজ। প্রদর্শনী চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ফারজানা আহমেদ উর্মির একক চিত্রকলা প্রদর্শনী আত্ম অনুপস্থিতির সাক্ষ্য। প্রদর্শনী চলবে 2 মার্চ পর্যন্ত। গ্যালারি কায়ার ওয়েবসাইট গ্যালারি কায়া কন্টেম্পোরারি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে 79 জন শিল্পীর 355টি চিত্রকর্ম নিয়ে আর্ট এফোর্ডেবল ফেস্টিভ্যাল। দর্শক, আপনি চাইলে ওয়েবসাইটে ব্রাউজ করেও ফেস্টিভ্যালের ছবিগুলো দেখে নিতে পারেন। ফেস্টিভ্যাল চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। এখন যদি তোর শিক্ষারে যদি মানুষজন আইতো, আমার মান সম্মান থাকতো কিছু। মাল আমি গলা পর্যন্ত ঠিকই খাই, কিন্তু মাল খায় গলা পানি পর্যন্ত আমি কোনোদিন ডুবাই না। আলহামদুলিল্লাহ, তাই যেন হয়। আমাগুলোকে টেক্কা দিয়া ওই শরমালি কোনোদিনও পারবো না। আমরা হইলাম খানদানি বংশ। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফ ও মোহাম্মদ আনোয়ার সাদাত খানের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। পাখালির গানে শুনে তসবি কালো রব, তসবি কালো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি ভূমি আর্ট গ্যালারির প্রতিষ্ঠাতা সাইফুর রহমান লেলিন। শুভ সকাল। জি, শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? জি, ভালো আছি। যেহেতু আপনি ভূমি আর্ট গ্যালারির প্রতিষ্ঠাতা এবং ভূমি আর্ট গ্যালারিতে একটি প্রদর্শনী চলছে 14 ফেব্রুয়ারি থেকে, যেটা শুরু হয়েছে এবং 14 মার্চ পর্যন্ত প্রদর্শনী চলবে, যার নাম হচ্ছে ওয়ান স্কোয়ার স্টোরিজ। একটু প্রদর্শনী সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, যেহেতু 20 জন চিত্রশিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী, কনসেপ্ট আসলে মূলত কি? আসলে এই ওয়ান স্কোয়ার স্টোরিজের গল্পটাও একটু খুবই সংক্ষিপ্ত। কারণ হচ্ছে যে আমার হঠাৎ করে মনে হলো যে এই সময়টা, যেমন রাজনৈতিক পরিস্থিতি, দেশের ইলেকশন, তারপরে একটা সবার মধ্যে একটা রুদ্ধশ্বাস অবস্থা, তারপরে সামনে রমজান মাস, তো আমাদের অ্যাক্টিভিটিস কী হবে বা আমার গ্যালারি অ্যাক্টিভিটিস কী হবে। তো ভাবতে হঠাৎ করে মনে হলো যে এই সময় এমন একটা এক্সিবিশন যদি আমি করি যেটা সবার জন্য অ্যাফোর্ডেবল, এবং আমরা যেমন ঈদের সময় অনেকে গিফট দেওয়ার কথা চিন্তা করি, তো ওই কনসেপ্ট থেকে আসলে ওয়ান স্কোয়ার স্টোরিজের ব্যাপারটা আমার মাথায় আসে। এবং সাথেই আমি সব আর্টিস্টকে জানালাম যে আমি এরকম একটা এক্সিবিশন করতে চাই, যেটার প্রত্যেকটার ছবির সাইজ হবে 1 স্কোয়ার ফিট, অর্থাৎ 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো সবাই প্রথমে একটু অবাক হলো, হ্যাঁ তোকে কীভাবে হবে, আমি তো ছোট ছবি আঁকিনি, সবসময় বড় ক্যানভাস আঁকি। তো তারপর আমি বললাম যে দেখেন আপনি আমার ধারণা পারবেন। তো যাই হোক, তারপর টাইমটা খুব কম ছিল, 7 দিন সময় পেয়েছিল আসলে সব আর্টিস্টরা আঁকার। তো তারপরেও সবাই এত দারুণভাবে এটাকে রেসপন্স করেছে যে আমি আসলে সময় মতো ছবিগুলো পেয়েছি। এবং এই যে ছবিগুলো তারা যখন আমাকে এঁকে ফেলার পরে আমাকে যখন শেয়ার করলেন যে হ্যাঁ তুমি তো আমাকে চাপ দিয়ে যে ছবিটা আঁকালা, তো ভালোই হলো। হ্যাঁ, আমি তো চিন্তাও করিনি যে এত ছোট ছবি এঁকেও এত ভালো ছবি হবে। যাই হোক, তো এরকম করে 5টা করে প্রত্যেক আর্টিস্টের কাছে 20 জনের কাছ থেকে 100টা ছবি যখন আমি পেয়ে গেলাম, তো এর আগে আমার ফ্রেম করার ব্যাপারটা রেডি করা ছিল আসলে। যেহেতু ক্যানভাসটা সাইজ ফিক্স, ফ্রেমটাও আগে রেডি করা ছিল, যার কারণে কিউরেটিং এর প্ল্যানটা আসলে কেমন হবে সেটা আগে থেকে স্ট্রাকচার করা ছিল, যার কারণে আমি ছবিগুলো পাওয়ামাত্রই একটা দারুণ একটা ফ্রেমিং করেছি। ফ্রেমিং মিন মিউজিয়ামে যেভাবে ফ্রেম করে ছবি ডিসপ্লে করার জন্য, একবারে প্রপার ফ্রেমিং। তো সেরকম একটা ফ্রেমিংয়ের অ্যারেঞ্জমেন্টও ছিল আমার। তো দেন এগুলো হয়ে গেল। 14 তারিখ যখন এক্সিবিশন ওপেনিং, নবী স্যার আসলেন, আর অন্যান্য আর্টিস্টরা তো ছিলেনই, যারা সিনিয়র আর্টিস্ট এখানে
পার্টিসিপেন্ট আর্টিস্ট, তো তারা আসলে নিজেরাই অবাক হয়েছেন যে এটা যে এত সুন্দর লাগবে দেখতে। পুরো প্রেজেন্টেশনটাই অনেক সুন্দর। সবগুলো ছবি একই স্কোয়ার ফিট, মাপের। হ্যাঁ একই মাপের, দেখতে মানে একটা ছন্দ তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যখন দেখেছে সবাই খুব এনজয় করেছে এবং সেদিন প্রচুর দর্শনার্থীও এসেছিলেন। প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছে যে এত মজার একটা এক্সিবিশন যে হতে পারে কারো মাথায় ছিল না। নবী স্যারও স্পেশালি বললো যে আমাকে থ্যাঙ্কস জানানো যে তুমি এদেরকে দিয়ে এত ছোট ছবি কিভাবে দারুণ আঁকালা, এটা ব্যাপার। কিভাবে সম্ভব? হ্যাঁ। এটা তো যারা কখনো বড় ফ্রেমে কাজ করে Right. এবং 20 জন চিত্রশিল্পীর যেহেতু এই প্রদর্শনী, দলীয় প্রদর্শনী, এই 20 জন চিত্রশিল্পীকে আপনি আসলে কিভাবে চিন্তা করলেন যে এই সিলেকশন ক্রাইটেরিয়াটা কি ছিল আপনার ভেতরে? কারণ আমরা দেখেছি যে এই 20 জনের মধ্যে আসলে বিভিন্ন সময়ের নন্দিত চিত্রশিল্পী যারা তারা রয়েছেন, সিনিয়রও রয়েছেন, জুনিয়রও রয়েছেন। এই সিলেকশন ক্রাইটেরিয়াটা কেমন ছিল? আচ্ছা, নর্মালি আমি আমার যতগুলো আর্ট অ্যাক্টিভিটি আছে সবগুলো আর্ট অ্যাক্টিভিটিতে আমি এই কাজটা করি, অর্থাৎ 3টা জেনারেশনকে আমি অ্যাটাচ করি আচ্ছা, প্রত্যেকটাতে। আমি 2009 সাল থেকে ধরনের অ্যাক্টিভিটি করি, আর্ট অ্যাক্টিভিটি করি। প্রত্যেকটা আর্ট অ্যাক্টিভিটিতে আমি চেষ্টা করি 3টা জেনারেশনকে অ্যাটাচ করে ইনক্লুড করার, যেখানে প্রমিনেন্ট শিল্পীরা থাকবে, আবার এখনকার ইয়াং যারা প্রমিনেন্ট ভালো কাজ করছে, আবার মধ্যবর্তী সময়ের যারা শিল্পী সেটাই তারাও বলছি যে থাকবে। এবং যারা প্রমিজিং, অর্থাৎ ভালো করছে, ভালো করবার সম্ভাবনা আছে সামনে, একটু নার্সিং পেলেই ভালো করবে। তো এই ধরনের 3 ধরনের শিল্পীকে আসলে আমি সব সময় কম্বাইন করি আমার সমস্ত প্রোগ্রামে। তাই বাহ। এটার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আসলে এই যে নলেজ এক্সচেঞ্জটা হয়, যখন একটা বড় নামকরা শিল্পীর ছবির সাথে একটা প্রমিজিং জুনিয়র শিল্পী যে ভালো কাজ করছে, সে একটা অপরচুনিটি পায় তার একই সাথে ওই প্রদর্শনীতে তারও একটা ছবি বা 5টা ছবি প্রদর্শিত করবার, তার জন্য একটা বিশাল বড় মোটিভেশন। তখন আসলে হয় কি সে ইন্সপায়ার হয়। হ্যাঁ, যে আমাকেও এই ধরনের ছবি আঁকতে হবে, হ্যাঁ আমি এই ধরনের সুযোগ পেয়েছি, এই বড় বড় আর্টিস্টদের পাশে আমার ছবি আছে। ওইখান থেকে আসলে একটা মেজারমেন্টও করেও যে আমাকে আর একটু বোধহয় এই জিনিসগুলো ভালো করতে হবে। এই যে ব্যাপারটা আমার সমস্ত অ্যাক্টিভিটিসে আমি সবসময় মাথায় রেখে কাজ করি আসলে, যার কারণেই সিলেকশনটার মধ্যে এরকম একটা দেখছেন যে 3 রকমের আর্টিস্ট শিল্পীরা রয়েছেন। এটি মূল। সিনিয়র কয়েকজন শিল্পী রয়েছেন, তাদের নাম একটু শুনতে চাইবো। সিনিয়র যেমন এখানে মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, কনক চাপা, রঞ্জিত দাস, আহমেদ শামসুদ্দোহা, মোহাম্মদ ইকবাল। হ্যাঁ, এই 6 জন মূলত আমরা সিনিয়র যাদেরকে বলি, খুবই ডিস্টিংগুইশড আর্টিস্ট। এরপরেই হচ্ছে আপনার মাহমুদুর রহমান দীপন, সেও কিন্তু খুব ভালো একজন জি আর্টিস্ট। জি। তারপরে কাজী শহীদ, এরকম কয়েকজনই আছে যারা খুব ভালো কাজ করছে এখন, যাদেরকে প্রত্যেককে স্বনামী সবাই চেনে। তো সিনিয়রদের মধ্যে যেটা বললাম 6 থেকে 7 জন হচ্ছে একেবারেই সিনিয়র, আর মধ্যম যারা খুব ভালো কাজ করছে তারা 5-7 জন, আবার জুনিয়র কয়েকজন, এই মিক্সটা করেছি আমি। 14 মার্চ এই প্রদর্শনী শেষ হয়ে যাবে। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, পুরো 1 মাস ব্যাপী প্রদর্শনী। কেমন দর্শকদের কাছ থেকে রেসপন্সটা কেমন পাচ্ছেন? আমার আসলে আমি বললাম, প্রথমেই বলেছি যে প্রথম দিনই, উদ্বোধনের দিনই যে পরিমাণ দর্শক এসছিলেন কিউরিওসিটি নিয়ে, যে আসলে 1 স্কোয়ার ফিট ছবি কীরকম হতে পারে, এই যে উৎসাহটা বা আগ্রহটা, তো প্রথম দিন থেকেই ব্যাপক দর্শনার্থী এখন পর্যন্ত কন্টিনিউ করছে এবং প্রত্যেকের একই গল্প, যেগুলো একটাও ছোট গল্প নয়, প্রত্যেকটাই পরিপূর্ণ গল্প, একটা বড় গল্পেরই মতো এই ছোট ক্যানভাস। তো ছবির যেমন আসলে ছোট বড় বলে কোনো কথা থাকে না, যদিও কারণটা হচ্ছে যে আমি যখন ইউরোপে গিয়েছিলাম, আমি যখন মোনালিসা লুভার মিউজিয়ামে দেখলাম, তো তখন আসলে হতাশ হয়েছিলাম প্রথম জি। যে এতটুকু একটা ছবি, এটা দেখবার জন্য সারা পৃথিবীর লোক ক্রেজি এক ধরনের, সেটাও কিন্তু 1 ফিট বাই 1.5 ফিট, অথচ সেটা মহামূল্যবান ছবি। ঠিক একইভাবে স্টারি নাইট, ছোট্ট একটা ছবি। তো যার কারণে ছবি ছোট না বড় এটা সবসময় ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে ছবির ভেতরের গল্প। সেটা একটা ছোট ক্যানভাসে হতে পারে, অনেক বড় ক্যানভাসে হতে পারে। ক্যানভাস আসলে কি ধরনের গল্প বলছে সেটার উপর Right. নির্ভর সেটা করে যে দেখবে, দর্শকরা আসলে কিভাবে নিচ্ছে সেটাকে। সেটাই, ছোট বড় আসলে সবসময় ম্যাটার করে না।
এই যে একটি গ্যালারির আসলে অনেক বড় একটা অবদান থাকে যে কোনো চিত্রশিল্পীর ছবি সামনে উপস্থাপনের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে গ্যালারি ভূমি আসলে কিভাবে কাজ করছে, তাদের স্ট্র্যাটেজিটা কি? আমার স্ট্র্যাটেজিটা খুব সহজ। সেটা হচ্ছে যে আমি এই শিল্পটাকে সবার মধ্যে ছড়াতে চাই। যেমন ঢাকা শহরে যদি আমি ধরি যে 10টা বা 15টা আর্ট গ্যালারি আছে, এই 10টা বা 15টা আর্ট গ্যালারিতে খুব বেশি হলে সব মিলিয়ে 5,000 মানে দর্শনার্থী, শিল্পী বা লোকজন যাতায়াত করে সব মিলিয়ে। তো এই যে 5,000 লোক 15টা বা 10টা গ্যালারিতে যাতায়াত করে সব সময়, এই 5,000টা কেন 50,000 হবে না? আচ্ছা, কেন আরো বেশি বেশি লোক শিল্পের প্রতি অনুরাগী হবে না? ওই জায়গাটা নিয়ে আসলে আমি কাজ করছি, যে এই শিল্পটা সবার মধ্যে ছড়ানো। যার কারণেই আমার নতুন যে আরেকটা গ্যালারি আমি করেছি সেন্টার পয়েন্টে, সেই সেন্টার পয়েন্টে একটা ওপেন স্পেস, একটা মার্কেট প্লেস ওপেন স্পেস, সেখানে আমি নভেম্বর থেকে আমার আরেকটা গ্যালারি স্টার্ট করেছি, একটা বড় একটু স্পেস নিয়ে। তো সেখানে যেমন আমার গ্যালারি সবাইকে স্বাগত জানাচ্ছে, ব্যাপারটা এমন। আচ্ছা, সবাই খুব সহজে সেখানে ঢুকে পড়তে পারে। হ্যাঁ, এখানে কোনো বিধিনিষেধ নাই, সবার জন্য ওপেন। এবং যার কারণে যেটা হচ্ছে যে প্রতিদিন প্রচুর দর্শনার্থী সেখানে আসে। তো আসে এবং বিস্মিত হয় যে আমাদের দেশেও এরকম একটা আয়োজন আছে। হ্যাঁ, মনে হয় যে আমার দেশে এটা তো ইউরোপ, সিঙ্গাপুর বা দুবাইতে এ ধরনের অ্যারেঞ্জমেন্ট দেখেছি মার্কেটে বা ইয়েতে, কিন্তু বাংলাদেশেও যে এরকম হতে পারে এইটা আসলে সেন্টার পয়েন্টের এই গ্যালারিতে আসলে তারা ফিল করে। তো আমার ওই যে আমি যেটা বললাম যে আমি এটা 50,000 করতে চাই, এই দর্শনার্থীর সংখ্যাটা প্রতিদিন বাড়াতে চাই। আচ্ছা, দর্শনার্থীর সংখ্যা যদি বাড়াতে পারি তাহলেই হবে কি, এই যে বাংলাদেশের চিত্রকলা প্রতিদিন একটু একটু করে প্রসারিত হবে। ডেফিনেটলি। এটা যত বেশি প্রসারিত হবে, যত বেশি মানুষের কাছে ছড়াবে, তত আসলে শিল্পের প্রতি অনুরাগী লোক তৈরি হবে। ভাই, এখানে আমি একটু যুক্ত করতে চাই যে এই যে মানুষের কাছে পৌঁছতে গেলে মার্কেটিং এ অনেক বড় একটা রোল প্লে করে, তো সেক্ষেত্রে আসলে গ্যালারি ভূমি কিভাবে কাজ করছে? হ্যাঁ, আমি সেটাই বললাম যে আমার মার্কেটিং এর ব্যাপারটাই এরকম। যেমন আমি একদিন এখনো আছি লালমাটিয়াতে একটা জায়গায়, হ্যাঁ। সেখানে যেটা হয়, আমি এটা আমার অবজারভেশন থেকে নেয়া, যে গ্যালারিগুলোতে কেন সব লোক যেতে পারে না বা যায় না, সাধারণ মানুষ কেন এখানে ইনকর্পোরেট করতে পারে না। কিছু দ্বিধা থাকে মানুষের, সাধারণ মানুষের, যে একটা এক্সিবিশন হচ্ছে, আচ্ছা এখানে কি আমার যাওয়া যাবে, বা আমি কি এটার সাথে এই পরিবেশটার সাথে মানানসই, এরকম কিছু দ্বিধাদ্বন্দ্বের কারণে কিন্তু মাস পিপল সেখানে ঢুকতে পারেন বা যেতে চাইলেও যে যায় না। এবং সেই জায়গা থেকেই হয়তো আপনার যে সেন্টার পয়েন্টের যে Right. গ্যালারি সেটা করা, যে মানুষের মধ্যে নিয়ে আসা গ্যালারিকে। এক্স্যাক্টলি এই জায়গাটাই আসলে আমি বলেছি যে মার্কেটিং কিন্তু এভাবেই। আমার মার্কেটিং স্ট্র্যাটেজি, আমি এখান থেকে আমার জার্নি খুব অল্প সময়ের, 1.5 বছর প্রায় হয়েছে, 1.5 বছর পার করেছি আমি। এই 1.5 বছরের অবজারভেশনই আমার এটা, যে আমি যদি একটা ছোট জায়গায় থাকি, আবদ্ধ থাকি, তাহলে গুটি কয়েক লোকই শুধু যাতায়াত করবে, যারা শিল্প চর্চার মধ্যে আছে, Right. কিন্তু সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আমি পৌঁছতে পারছি না। Okay. যার কারণেই এই চ্যালেঞ্জটা নেওয়া, একটা মার্কেট প্লেসে ওপেন স্পেসে একটা গ্যালারি করা। যদিও এই সাহসের পেছনে আমার পৃষ্ঠপোষকের একটা অবদান আছে, তারা এই সাহসটা আমাকে দিয়েছে, তারা আমাকে এক ধরনের পেট্রন করছে। তো এখন যেটা হচ্ছে যে এখন প্রচুর লোক এই আর্ট স্পেসে আসছে, তারা এমনও হচ্ছে যে তারা হয়তোবা অন্য কিছু কিনতে এসেছে ওই মার্কেটটাতে। তো হঠাৎ করে একটা ছবি দেখে তার এত ভালো লেগে গেল, সে আর ওখান থেকে নড়তে পারছে না, তার মনে হচ্ছে এই ছবিটা তার নেওয়া উচিত। তো তখন আমার গ্যালারির লোকের সাথে কথা বলে যে আচ্ছা এই ছবিটা আমি নিতে চাই, কিন্তু আমার কাছে এখন এত টাকা নেই, তো কি করার? আমরা বলি যে না, আপনি কিছু একটা টোকেন মানি অ্যাডভান্স করে যান, পরে নিয়ে যান, অসুবিধা নেই। হ্যাঁ, তখন খুশি হয়ে যায়, হ্যাঁ এই অপশনটা আছে। তো তারা দেখা গেলো 5,000 টাকা দিয়ে ছবিটা বলে যে কাউকে দিয়েন না, আমি নিয়ে যাব কালকে বা পরশুদিন। এই যে নতুন বায়ার তৈরি হচ্ছে। আমার ওই গ্যালারিতে যে এক্সিবিশনটা হয়েছিল ওপেনিং থেকে শুরু করে, সেই এক্সিবিশনে আমি যে পরিমাণ ছবি বিক্রি করেছি, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এটা, আমি যে পরিমাণ ছবি বিক্রি করেছি তার 90% ছবি যারা ক্রেতা, তারা নতুন বায়ার। বাহ, তারা কখনোই কোনো গ্যালারিতে হয়তো বা যায়নি, ছবি দেখে ভালো লেগে গিয়ে, মানে সেই ভালোবাসার জায়গা থেকে সে চেষ্টা করে হলো, কষ্ট করে হলেও ছবিটা কিনেছে।
এই যে আমি 20টা নতুন বায়ার জেনারেট করতে পারলাম, শুধু নতুন বায়ার বলবো না, নতুন শিল্প চর্চার যে ভাবনা তৈরি করার মানুষ, সেটাও আমরা হ্যাঁ আমি বলতে সেটাই চাই। বলছি আসলে হ্যাঁ। বায়ার মিন কি, বায়ার মিন যে আমি যে গল্পটা বললাম যে হ্যাঁ। ভালো লেগে গেছে, তার মানে শিল্পানুরাগী লোক আছে, শিল্পপ্রেমী লোক আছে, বিভিন্ন ঘরে আছে, হ্যাঁ। আমাদের সাধারণ মানুষের মধ্যেও অনেক এ ধরনের লোক আছে, কিন্তু সে ওই সুযোগটা পায়নি। সে যে সুযোগটা আসলে আমার এই ওপেন স্পেসটার কারণে সে এই সুযোগটা পেয়েছে, ছবি দেখবার, ছবির সাথে একীভূত হয়ে যাবার। আপনি নিজেও আসলে আর্ট কালেক্টর ছিলেন এবং সেখান থেকেই কি ভূমি আর্ট গ্যালারি যাত্রা শুরু করা? হ্যাঁ আমি আর্ট কালেক্টর ছিলাম শুধু না, আমি আসলে আর্ট অ্যাক্টিভিস্ট ছিলাম। ওকে। আমি ছোটবেলা থেকেই এক ধরনের আর্টের প্রতি আমার একটা অনুরাগ ছিলই। আমি ঢাকা শহরে আসলে পড়াশোনা করতে এসেছিলাম চারুকলায় 92-তে, আচ্ছা। যে গল্পটা আমি সবাইকে বলি। তো কোনো না কোনোভাবে সেটা হয়নি। আমার এই শিল্পের জায়গাটা একটা ভালো লাগা ভালোবাসা আছেই। তো সেটা না হওয়ার পেছনে বা না হওয়ার কারণেই হয়তো বা ভেতরে আমার মধ্যে এই জিনিসটা ক্ষুধাটা থেকে- ছিল। ক্ষুধাটা ছিল, যেটা আমি এই ক্ষুধাটার চর্চা আমি সব জায়গায় করেছি। আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমি করেছি, তারপরে আমার চাকরি জীবনে আমি করেছি, সবখানেই আমি চেষ্টা করেছি এই ধরনের কাজ করতে। আমার কর্পোরেট চাকরি করার যে দীর্ঘ জার্নি, সেই জার্নিতে কিন্তু আমি এই ধরনের অ্যাক্টিভিটিজের মধ্যেই থাকতাম। নানা ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস, আর্ট অ্যাক্টিভিটিস, আর্টিস্টদেরকে নিয়ে হঠাৎ করে বিভিন্ন আর্ট ক্যাম্পের আয়োজন করা, এক্সিবিশনের আয়োজন করা, এগুলো কিন্তু আমার কাজের মধ্যেই ছিল। তো ওই কাজের মধ্যে থাকা বিষয়টাই পরে যখন আমি একটা চূড়ান্ত রূপ দেবার চিন্তা করলাম, তখন আসলে আমি একেবারে মুক্তভাবে এই কাজটা করা শুরু করলাম। আচ্ছা, ভূমি আর্ট গ্যালারি এখন ঢাকার মধ্যে দুটো শাখায় আছে, জি। একটা লালমাটিয়াতে আর একটা হচ্ছে Center সেন্টার Point, পয়েন্টে। তো সেটা কি ঢাকার বাহিরেও কখনো যাবে কোনো শাখা? হ্যাঁ হতেই পারে, হতেই পারে। যেমন আমি এখন চিন্তা করছি যে দেশের বাইরে, দেশের বাইরে বাংলাদেশের আর্টকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। অলরেডি আমি বিভিন্ন ধরনের সোর্স করছি, হয়তোবা এমনটা হবে যে আপনারা কোনো একদিন শুনবেন যে ভূমি আর্ট গ্যালারি দেশের বাইরে কোনো একটা জায়গায় একটা গ্যালারি বা এরকম একটা অ্যাক্টিভিটিস করছে। সে দারুণ আশা আমার ব্যাপার আছে। হবে। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া আপনার সকল কাজের জন্য। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।